দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ আহসান এস মনসুর, যিনি সদ্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘদিন তিনি আইএমএফে কাজ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ দায়িত্ব নেন। প্রায় 1.5 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছে এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর যে বাজেট প্রস্তাব সেটি আলোচনা করতে চাই। জনাব আহসান এস মনসুর, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি তো সম্প্রতি সরকারের প্রায় 1.5 বছর সরকারের অংশ ছিলেন এবং সম্প্রতি সেই জায়গাটা থেকে আপনি সরে এসেছেন। তো আপনি সরকারের সক্ষমতাটা, আর্থিক সক্ষমতাটা বর্তমানে কি অবস্থায় আছে সেটি জানেন। সে কারণে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় যেটি আপনি দেখে এসেছেন সেটার তুলনায় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছেন সেটি কতটুকু সঙ্গত হচ্ছে, সেটি কতটুকু বাস্তবায়নযোগ্য হবে? ধন্যবাদ ৭১ টেলিভিশনকে। প্রথমে আমি বলবো যে দেখুন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আর্থিক সক্ষমতা, রাষ্ট্রের আর্থিক সক্ষমতাটা খুবই সীমিত এবং মূল কারণটা হচ্ছে আমাদের রাজস্ব আদায়ের আমাদের অক্ষমতা বা ব্যর্থতা। এটা এই সরকারের বিষয় নয়, এটা ইনহেরিটেড একটা সমস্যা, তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এটা বহুদিনের পুঞ্জীভূত সমস্যা। এটা 2000 সালেও ছিল, 10 সালেও ছিল, 20 সালেও ছিল, এখনো আছে। এই সমস্যার সমাধান করা হয় নাই। কোনো সরকারই এখন পর্যন্ত গভীরভাবে রাজস্বের যে সংস্কার কার্যক্রম সেটাকে হাত দিতে পারে নাই এবং সেখানকার যে দুর্নীতি সেটাকে দূর করতে পারে নাই এবং যে কারণে বাংলাদেশের রাজস্বের সংগ্রহের পরিমাণ সুদানের মতো, যে দেশের কোনো সরকার নাই, যে দেশে গৃহযুদ্ধ চলে, সেই দেশের কাছাকাছি। আমাদের ভারতের তুলনায় আমাদের রাজস্বের সংগ্রহের পরিমাণ, ট্যাক্স রেভিনিউ টু জিডিপি রেশিও হচ্ছে 3/1 ভুটান নেপালের চাইতেও আমরা 3/1 আছি। তো এটা গ্রহণযোগ্য নয়, এখানে পরিবর্তন আনতে হবে। তো আমরা আশা করবো সরকার মোটামুটি ভাবে বলা যায় যে গত সরকারেরও ইন্টারিম গভর্নমেন্টের সময় পিঠ দেওয়ালের সাথেই ছিল, এখনো দেওয়ালের সাথে আছে। এখান থেকে বের হয়ে আসতে হলে এই সংস্কার রাজস্ব খাতে করতে হবে, এটা একটা বিষয়। আর একটা দ্বিতীয় যে জিনিসটা, চ্যালেঞ্জটা হচ্ছে যে ক্রমবর্ধমান ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতা বাড়ছে এবং ক্রমান্বয়ে ব্যাংকিং খাত আরো অস্থিতিশীল হচ্ছে এবং দুর্বল হয়ে পড়ছে। আমরা সবাই জানি যে এই রাজস্ব, এই সরকারকে ব্যয় মেটাতে হলে ব্যাংক থেকে ধার করতে হবে। এখন যদি ব্যাপকভাবে ব্যাংক থেকে ধার করতে হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই গত মাসে এবং তার আগের মাসে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কমতে 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 এখন 4.5% নেমে এসছে। গত মাসে সেটা 4.7% প্রবৃদ্ধি ছিল গত 1 বছরে। এটা তো একটু গ্রহণযোগ্য লেভেল হতে পারে না। সরকার যদি সব টাকা খেয়ে ফেলে এবং যদি আমরা ব্যাংকিং খাতে অস্থিরতা দূর করতে না পারি এবং নতুন অস্থিরতা সৃষ্টি করি, তাহলে এই খাত থেকে তো ডিপোজিট চলে যাবে এবং এই টাকাটা বাইরেও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যে অর্থায়নটা হবে বাজেটের, সেটা কিভাবে হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে ধরা হয়েছে, ধরুন যে নেট ফাইন্যান্সিং বিদেশিদের কাছ থেকে আমরা 1,20,000 কোটি টাকা বা এরকম একটা বড় পরিমাণের টাকা পাও নেট ফাইন্যান্সিং। এই বছর গত এপ্রিল মাস পর্যন্ত নেট ফাইন্যান্সিং হচ্ছে নেগেটিভ। সরকার টাকা তো পাই নাই, সরকারকে টাকা রিপে করতে হয়েছে। সঞ্চয়পত্রেরও চিত্র একই, রিপে করতে হয়েছে। কেউ সরকারকে সঞ্চয়পত্র দিচ্ছে না অন নেট বেস। তাহলে টাকাটা আসবে কোথা থেকে? ব্যাংক থেকে আনতে হবে। তো এটাই একটা বড় সমস্যা এবং এই ক্ষেত্রে ব্যক্তি খাতের যে আমরা ঋণের প্রবাহ বাড়াতে চাই, আমরা ব্যক্তি খাতকে একটা বড় জায়গায় নিয়ে যেতে চাই, প্রবৃদ্ধি তো হারবে ব্যক্তি খাত থেকে। সরকারের থেকে তো প্রবৃদ্ধি কোনো দেশে হয় না। সরকার তো বিশালভাবে জাতীয় উন্নয়ন, জাতীয় যে প্রবৃদ্ধি, সেটা তো সরকার করতে পারে, সরকার একটা সহায়ক ভূমিকা রাখে পারত। কিন্তু ব্যক্তি খাত যদি ব্যাংকের থেকে টাকা না পায়, কিভাবে তারা চলবে, সেটাই আমার চিন্তা। জনাব আহসান মনসুর, আপনি ব্যক্তি খাতের প্রবৃদ্ধির কথা বলছেন। সরকার 7.5% মূল্যস্ফীতি নামিয়ে আনতে চায় এবং একই সঙ্গে
প্রবৃদ্ধি নিয়ে যেতে চায় 6.5%। আমরা চলতি বছরে যেটা দেখছি যে চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে 4.5-এরও কম। 2% প্রবৃদ্ধি বাড়াতে চায় সরকার। সেক্ষেত্রে বেসরকারি খাতের যে বিনিয়োগের যে জায়গা সেটি সংকুচিত করছে সরকার, আপনি যেটি বলছিলেন, এবং একই সঙ্গে আবার এই বিশাল ব্যয় মূল্যস্ফীতি নামিয়ে আনার পরিকল্পনা। দেখুন, মূল্যস্ফীতি তো এখন উল্টো দিকে হাঁটা দিয়েছে, তাই না? গত 2-3 মাসে মূল্যস্ফীতি কোথায় গিয়েছে? 8-এর থেকে 9 হয়ে এখন 9.5-এর কাছে চলে গেছে। এটা আমার ধারণা যেটা খুব শীঘ্রই 10 ক্রস করে যাবে। একই সাথে সরকার যে সমস্যাগুলো ফেস করতে যাচ্ছে সেটা হলো যে সরকারের তো একটা ঋণ প্রবাহ নিচ্ছে, সেখান থেকে টাকা হয়তো ছাপাতে হতে পারে সরকারের জন্য। দ্বিতীয় যেটা হতে পারে বা হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কোয়াজি ফিসক্যাল বলি আমরা, তারা বিভিন্ন ধরনের ঋণ সহায়তা দিচ্ছে ব্যক্তি খাতকে, এগ্রিকালচারকে দিচ্ছে, বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলোর জন্য 60,000 কোটি টাকা দিচ্ছে, ঋণ কার্যক্রম চালু করার চেষ্টা করছে। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এটা তো টাকা ছাপিয়ে এই টাকাগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। তাহলে পরে আমাদের যে বরোইং রিকোয়ারমেন্ট, আমাদের যে টাকা, যে ইনফ্লেশনের যে অবজেক্টিভ, সেটাকে আমরা কিভাবে পূরণ করব, সেটা একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে। IMF এর গত প্রোগ্রামে একটা কন্ডিশন ছিল এবং সেটা কিন্তু আমরা গ্রহণ করেছিলাম যে নতুন করে কোনো ফাইন্যান্সিয়াল ঋণের প্রবাহ বাংলাদেশ ব্যাংক থেকে সৃষ্টি করা হবে না। কারণটা হচ্ছে যে এটা একটা কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটি, এটা বাজেটের মধ্যে থেকে ঋণের প্রবাহ হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণ দিয়ে আরেকটা বাজেট, প্যারালাল একটা বাজেট সিস্টেম চালু করার প্রয়োজন আছে বলে মনে হয় না, এবং পৃথিবীর কোনো দেশে করে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কিন্তু এটা আমরা এখন বাড়িয়ে ফেলতেছি আরো। তো যাই হোক, এখান থেকেও কিন্তু ব্যাপক তারল্য বাজারে আসবে এবং সেটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে বলে আমরা ভয় পাচ্ছি। আবার দেখুন ইসলামী ব্যাংক নিয়ে কি হচ্ছে। ইসলামী ব্যাংকে অলরেডি টাকা যেভাবে উঠে হচ্ছে, 10,000 কোটি টাকা তারা চেয়েছে, এটা তো একটা তারল্য প্রবাহ বাড়বে এই 10,000 কোটি টাকা।